হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা ডাব্লিউবিসিএস 2022 এবং ডাব্লিউবিসিএস 2021 এর মেন পরীক্ষা নিয়ে আলোচনা করছি এবং ডাব্লিউবিসিএস 2022 এর আগে পর্যন্ত আমাদের টার্গেট রয়েছে 3000টি এমসিকিউ প্র্যাকটিস করে ফেলার এই ইউটিউব ক্লাসের মাধ্যমে। তো জেনারেল স্টাডিজের ক্লাস আমরা প্রতিদিন সকাল 8টার সময় করছি। হুবহু সম্ভাব্য কমন প্রশ্ন উত্তর করছি। অলরেডি কিন্তু 500টা প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে গিয়েছে। তো আজকে আমরা জিকে সেট নাম্বার 22 করব। ডাব্লিউবিসিএস 2022 কে টার্গেট করে 25টা হাই লেভেল এমসিকিউ প্র্যাকটিস করে নেব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। ওকে, তো চলো শুরু করা যাক। আজকের কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে আজকের ক্লাসে। দ্য ইউনিভার্সিটি which became famous in the post-Gupta era was। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে প্রতিটা প্রশ্ন চলাকালীন। এর মাধ্যমে তোমাদের তো প্র্যাকটিস হবেই, সাথে কিন্তু মনেও থাকবে। কি বলছে দেখো, দ্য ইউনিভার্সিটি which became famous in post-Gupta era was, অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয়টা নিচের অপশনগুলোর মধ্য থেকে খুবই বিখ্যাত হয়েছিল গুপ্তা এরাতে, অর্থাৎ গুপ্ত যুগে। কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 1 এর সঠিক উত্তর কোনটা হবে দেখো, মিলিয়ে নাও। অপশন সি, নালন্দা। নালন্দা ইউনিভার্সিটি বা নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত পিরিয়ডে তৈরি হয়েছিল এবং গুপ্ত পিরিয়ডে কিন্তু খুবই বিখ্যাত হয়েছিল। দেখো এই নালন্দা ইউনিভার্সিটি গুপ্ত পিরিয়ডে যে তৈরি হয়েছিল, অর্থাৎ কোন গুপ্ত রাজা বানিয়েছিল দেখো, ইট ওয়াজ ফাউন্ডেড ইন 5th সেঞ্চুরি বাই গুপ্তা কিং কুমার গুপ্ত, অর্থাৎ এটাকে বানিয়েছিলেন কে, কুমার গুপ্ত। এবং পরবর্তীকালে বখতিয়ার লুটেড অ্যান্ড বার্ন দ্য নালন্দা ইউনিভার্সিটি ইন 1193। এবং পরবর্তীকালে বিদেশি আক্রমণকারী বখতিয়ার তিনি এই ইউনিভার্সিটিটাকে পুরো লুট করেন এবং জ্বালিয়ে দেন 1193 খ্রিস্টাব্দে। ওকে, তো প্রথম প্রশ্নতেই আমরা খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানলাম হিস্ট্রির উপর থেকে। নেক্সট দেখো আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্য ডেড বডি অফ বাবর ওয়াজ হিজ ওন চয়েস লাইজ বারিড ইন। ভিভিআই প্রশ্ন, এই প্রশ্নটাই ডাব্লিউবিসিএস এর বিগত বছরে দুবার এসেছে। তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে। অর্থাৎ বাবরের মৃত্যুর পর তার ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ বাবরের নিজের ইচ্ছা অনুযায়ী তার মৃতদেহকে কোথায় সমাধিস্থ করা হয়েছে, নিচের কোন শহরে। এটা কিন্তু ভিভিআই প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে। তো 2 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, কাবুল। ওকে, তার ইচ্ছা অনুযায়ী তাকে কাবুলে সমাধিস্থ করা হয়েছে। প্রথমে তিনি মারা যান, মুঘল এম্পারার বাবর মারা যান দেখো 1530 খ্রিস্টাব্দে। তিনি মারা যাওয়ার পর তাকে কিন্তু আগ্রাতে সমাধিস্থ করা হয়েছিল প্রথমবার, কিন্তু তার ইচ্ছা ছিল যে তাকে যেন কাবুলে সমাধিস্থ করা হয়। তারপর সেই আগ্রা থেকে তার সমাধি তুলে নিয়ে গিয়ে কাবুলে আবার স্থানান্তরিত করা হয়। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 3 দেখো, হুইচ রুলার মার্ডার্ড হিজ ফাদার বিম্বিসারা টু অ্যাসেন্ড দ্য থ্রোন। প্রত্যেকে পারবে এই প্রশ্নটা, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। এটাও কিন্তু ভিভিআই প্রশ্ন, অর্থাৎ কোন রাজা, নিচের কোন রাজা তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসন দখল করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। তো 3 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে, অর্থাৎ বিম্বিসারের পুত্র কে ছিলেন, বিম্বিসারের পুত্র ছিলেন অপশন বি, অজাতশত্রু। এরা দুজনেই, অর্থাৎ বিম্বিসার, অজাতশত্রু, এরা সবাই হরিয়াঙ্কা বংশের হচ্ছে রাজা। হরিয়াঙ্কা বা বাংলায় যেটাকে বলা হয় হর্ষঙ্ক, হর্ষঙ্ক বংশের এরা রাজা। তো হর্ষঙ্ক বংশের একটা চিরাচরিত প্রথা ছিল, প্রথা বলা ভুল, এটা তাদের হচ্ছে মানে কি বলবো রক্তে ছিল, যে বাবাকে হত্যা করে আমরা সিংহাসন দখল করব। এই বিম্বিসারের পুত্র দেখো অজাতশত্রু কি করেছিল, অজাতশত্রু তার পিতা বিম্বিসারকে হত্যা করে যেমন সিংহাসন দখল করেছিল, সেরকম অজাতশত্রুর পুত্র উদয়ন সেও কি করেছিল, অজাতশত্রুকে হত্যা করে সিংহাসন দখল করেছিল। এবং উদয়নের পরে আরো কিন্তু 3 জন রাজা ছিল যারা এক এক করে নিজেদের বাবাদের হত্যা করে সিংহাসন দখল করেছিল। সেই জন্য এই বংশটাকে, অর্থাৎ এই হর্ষঙ্ক বংশটাকে বলা হয়
হচ্ছে হন্ত বংশ, পৃথ্বী হন্ত বংশ, অর্থাৎ বাবাদের হত্যা করে সিংহাসন দখল করে। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 4 দেখো, পার্মানেন্ট রেভিনিউ সেটেলমেন্ট অফ বেঙ্গল ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, অর্থাৎ আমাদের পশ্চিম বাংলাতে ব্রিটিশ শাসনকালে পার্মানেন্ট সেটেল এই বন্দোবস্তটা কোন ভাইসরয় করেছিলেন? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। পার্লামেন্ট রেভিনিউ সেটেলমেন্ট নিচের কোন ভাইসরয় করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মডার্ন হিস্ট্রির উপর থেকে। তো প্রশ্ন নাম্বার 4 এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস পার্লামেন্ট রেভিনিউ সেটেলমেন্ট বেঙ্গল করেছিল এবং দেখো এটি হয়েছিল ইন্ট্রোডিউসড ইন 1793, 1793 খ্রিস্টাব্দে এটা হয়েছিল। নেক্সট প্রশ্ন নাম্বার 5, দ্য ফাদার অফ এক্সট্রিমিস্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া ইজ, অর্থাৎ ভারতবর্ষের চরমপন্থীর জনক কাকে বলা হয়? এক্সট্রিমিস্ট, চরমপন্থী। আমরা জানি ন্যাশনাল কংগ্রেস দুটো ভাগে ভাগ ছিল, একটা হচ্ছে নরমপন্থী এবং একটা চরমপন্থী। তো চরমপন্থীদের জনক বা ফাদার কাকে বলা হয়? নিচের কোন জনকে? ভিভিআই প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে। তো প্রশ্ন নাম্বার 5 এর সঠিক উত্তর কোনটা হবে? দেখো অপশন ডি, বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক ছিলেন এক্সট্রিমিস্ট বা চরমপন্থীদের জনক। দেখো 6 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী গট হিজ ইন্সপিরেশন ফর সিভিল ডিসওবিডিয়েন্স ফ্রম, মহাত্মা গান্ধী তার যে এই অসহযোগ অর্থাৎ সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টের এই ধারণা বা আইডিয়াটা কোন নিচের কোন লেখকের কাছ থেকে অনুপ্রাণিত পেয়েছিলেন বা অনুপ্রাণিত হয়েছিলেন? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। মহাত্মা গান্ধী গট হিজ ইন্সপিরেশন ফর সিভিল ডিসওবিডিয়েন্স ফ্রম। তো 6 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, থুয়েরিও। থুয়েরিওর যে লেখা ছিল, যা বই ছিল, সেই বইগুলো পড়ে মহাত্মা গান্ধী সেইখান থেকে ইন্সপায়ার হয়েছিলেন সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টের। প্রশ্ন নাম্বার 7, দ্য ফার্স্ট ইন্ডিয়ান সিলেক্টেড ফর ইন্ডিয়ান সিভিল সার্ভিস ওয়াজ, ভিভিআই প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবারই পরীক্ষা এসেছে, ডাব্লিউবিসিএস এর বিগত বছরের প্রশ্ন বলতে পারো। দ্য ফার্স্ট ইন্ডিয়ান অর্থাৎ কোন ভারতীয় প্রথম সিভিল সার্ভিস ইন্ডিয়ান সিভিল সার্ভিসের জন্য সিলেক্টেড হয়েছিলেন? আইসিএস পরীক্ষায় প্রথম সিলেক্টেড হয়েছিলেন কোন ভারতীয়? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, সত্যেন্দ্রনাথ ঠাকুর। সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় যিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসে সিলেক্টেড হয়েছিলেন। দেখো হি ওয়াজ ফার্স্ট ইন্ডিয়ান টু জয়েন দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস, তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসে জয়েন করেছিলেন। হি ওয়াজ ইলেক্টেড ইন আইসিএস ইন জুন 1863, অর্থাৎ 1863 সালে তিনি এটি পাস করেছিলেন। হি ওয়াজ এল্ডার ব্রাদার অফ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদা ছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 8 দেখো, আমরা পলিটির মধ্যে ঢুকে পড়লাম। আর্টিকেল 169 of Constitution makes the provisions for abolition or creation of, ভিভিআই প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। অর্থাৎ আমাদের সংবিধানের 169 আর্টিকেল 169তম আর্টিকেলটা নিচের কোন সংস্থার বা কোন অর্গানাইজেশনের অ্যাবলিশন অর ক্রিয়েশনের ব্যাপারে হচ্ছে ব্যাখ্যা প্রোভাইড করে বা সেখানে লেখা রয়েছে? নিচের কোন সংস্থা বা অর্গানাইজেশনের অ্যাবলিশন এবং ক্রিয়েশনের ব্যাপারে লেখা রয়েছে আর্টিকেল 169 এ? তো প্রশ্ন নাম্বার 8 কোনটা সঠিক উত্তর হবে? দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লেজিসলেটিভ কাউন্সিল ইন স্টেটস। অর্থাৎ আমাদের রাজ্যের যে বিধান পরিষদ, ঠিক আছে, বিধানসভা নয়, এটা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ বিধান পরিষদ, সেই বিধান পরিষদের অ্যাবলিশন এবং ক্রিয়েশন সম্বন্ধে লেখা রয়েছে 169 আর্টিকেলে। ওকে, দেখো বাকি যে অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলোর ব্যাপারে একটু দেখব। আর্টিকেল 81 স্পেসিফাইজ দ্য নাম্বার অফ সিট ফর লোকসভা, এবং লোকসভাতে কতগুলো নাম্বার অফ সিট থাকবে, কত সংখ্যক সিট থাকবে সেটা প্রোভাইড করে আর্টিকেল 81, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ।
তারপর দেখো আর্টিকেল 51A অর্থাৎ ধারা 51A তে লেখা রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস এর ব্যাপারে। বর্তমানে 11টা ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে আমাদের সংবিধানে। এবং আর্টিকেল 80 নম্বর আর্টিকেল স্পেসিফাইস, এটা আমাদের বর্ণনা করে দ্য নাম্বার অফ সিটস ফর রাজ্যসভা, অর্থাৎ রাজ্যসভাতে কতগুলো সিট থাকবে সেটা মেনশন করে দেওয়া রয়েছে আর্টিকেল 80 তে। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জানলাম। নেক্সট প্রশ্ন নাম্বার 9 দেখো, হুইচ পার্ট অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ স্পেশাল প্রভিশনস টু এসসি, এসটিস, ওবিসিস অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ানস? নিচের কোন পার্টে এবং কোন ধারা থেকে কোন ধারার মধ্যে আমাদের দেশের এসটি অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস এবং অ্যাংলো ইন্ডিয়ানদের ব্যাপারে মেনশন করে দেওয়া রয়েছে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। এই সমস্ত প্রশ্ন কিন্তু ডাব্লিউবিসিএস এ, মেন্সে এবং আপকামিং যে ডাব্লিউবিসিএস রয়েছে তার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। হুইচ পার্ট অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ দ্য স্পেশাল প্রভিশনস টু এসসি, এসটি, ওবিসিস অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ানস? তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, পার্ট 16। পার্ট 16 এবং আর্টিকেল নাম্বার হলো 332, 342, অর্থাৎ 330 থেকে 342 এর মধ্যে পার্ট 16 এ এসসি, এসটি, ওবিসি এবং অ্যাংলো ইন্ডিয়ানদের ব্যাপারে বলা রয়েছে। ওকে, নেক্সট দেখবো আরো কিছু গুরুত্বপূর্ণ পার্ট, অর্থাৎ এই যে নিচের যে 3টে অপশন রয়েছে সেই 3টে অপশনে কি কি বলা রয়েছে সেগুলো দেখবো। দেখো পার্ট 6 এ যেখানে আর্টিকেল নাম্বার 152 থেকে 237 পর্যন্ত লেখা রয়েছে ডিলস উইথ দ্য প্রভিশনস টু দ্য স্টেটস, অর্থাৎ আমাদের দেশের যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যের ব্যাপারে লেখা রয়েছে। আর্টিকেল 18 দেখো, সরি পার্ট 18 আর্টিকেল নাম্বার 352 থেকে 360। আর্টিকেল 18টা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ডিলস উইথ প্রভিশনস টু এমার্জেন্সি, অর্থাৎ এমার্জেন্সি প্রভিন্স, ঠিক আছে, প্রভিশনস। এমার্জেন্সি প্রভিশন থেকে বহুবার প্রশ্ন আসে। 3টে হচ্ছে আমাদের এমার্জেন্সি রয়েছে, 352 যেটা হচ্ছে ন্যাশনাল, 356 যেটা হলো স্টেট এবং 360 যেটা হলো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এবং নেক্সট দেখো পার্ট 14A আর্টিকেল নাম্বার 323A টু 323B, এখানে লেখা রয়েছে প্রভিশনস টু ট্রাইব্যুনালস। ওকে, তো এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ আমরা পার্ট এবং আর্টিকেলের ব্যাপারে দেখলাম এবং সেইখানে কি কি ব্যাপারে লেখা রয়েছে সেগুলোও দেখলাম। প্রশ্ন নাম্বার 10 দেখো, দ্য ইন্টারস্টেট কাউন্সিল ওয়াজ এস্টাবলিশড ইন 1990 ইন পারসুয়েন্স অফ রেকমেন্ডেশন মেড বাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু ভিভিআই প্রশ্ন, পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। ইন্টারস্টেট কাউন্সিল ওয়াজ এস্টাবলিশড ইন 1990 ইন পারসুয়েন্স অফ রেকমেন্ডেশন মেড বাই, অর্থাৎ নিচের কোন কমিশনের রেকমেন্ড অনুসারে 1990 সালে কেন্দ্র অর্থাৎ ইন্টারস্টেট অর্থাৎ আন্তঃরাজ্য কাউন্সিল গঠিত হয়েছিল? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, নিচের কোন কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী 1990 সালে আন্তঃরাজ্য কাউন্সিল গঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, রেল, এসএসসি, ডাব্লিউবিসিএস। তো প্রশ্ন নাম্বার 10 কোনটা সঠিক উত্তর হবে মিলিয়ে নাও। অপশন বি, সরকারিয়া কমিশন 1983-87, অর্থাৎ সরকারিয়া কমিশন 1983 থেকে 87 পর্যন্ত এই কমিশন ছিল এবং এই কমিশনের রিপোর্ট এবং রেকমেন্ডেশন অনুযায়ী পরবর্তীকালে 1990 সালে ইন্টারস্টেট কাউন্সিল এস্টাবলিশড হয়। 11 নম্বর প্রশ্ন দেখো, হু ইজ দ্য গার্ডিয়ান অফ ফান্ডামেন্টাল রাইটস এনুমারেটেড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভিভিআই প্রশ্ন, অর্থাৎ আমাদের যে মৌলিক অধিকার রয়েছে সেই মৌলিক অধিকারের অভিভাবক বা গার্জিয়ান হিসাবে নিচের কোন সংস্থা কাজ করে থাকে? হু ইজ দ্য গার্জিয়ান অফ ফান্ডামেন্টাল রাইটস এনুমারেটেড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের অভিভাবক নিচের কোন সংস্থা? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সুপ্রিম কোর্ট। ওকে, সুপ্রিম কোর্ট গার্জিয়ান ফান্ডামেন্টাল রাইটস। কেন? আর্টিকেল 32 অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্টে যদি কারোর ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘিত হয় সে সেখানে বিচার চাইতে যেতে পারে এবং সরকার যদি সুপ্রিম কোর্ট যদি মনে করে যে লঙ্ঘিত হয়েছে তাহলে এই আর্টিকেল 32 অনুযায়ী 5 ধরনের কিন্তু রাইট জারি করতে পারে। 12 নম্বর প্রশ্ন দেখো, আমরা জিওগ্রাফির কিছু প্রশ্ন উত্তর দেখব। দ্য ট্রপিক অফ ক্যান্সার ডাজ নট পাস
থ্রো হুইচ অফ দিস ইন্ডিয়ান স্টেট, অর্থাৎ যে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে আমাদের ভারতবর্ষের ওপর থেকে, নিচের কোন রাজ্যের ওপর থেকে সেটা প্রবাহিত হয়নি, ডাস নট পাস, অর্থাৎ নিচের কোন রাজ্যের ওপর থেকে বিস্তৃত হয়নি ট্রপিক অফ ক্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ট্রপিক অফ ক্যান্সারের অক্ষাংশ কত? অক্ষাংশ 23.5 ডিগ্রি নর্থ। ওকে, তো কোন রাজ্যের ওপর থেকে বিস্তৃত হয়নি দেখে নাও, অপশন ডি ওড়িশা। উড়িষ্যা রাজ্যের ওপর থেকে বিস্তৃত হয়নি। তো একটু ডিটেলসে দেখবো এটার ব্যাপারে। দেখো, দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু 8 ইন্ডিয়ান স্টেট। কটা রাজ্যের ওপর থেকে গেছে ট্রপিক অফ ক্যান্সার? 8খানা রাজ্যের ওপর থেকে গেছে। সেই রাজ্যগুলো কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ত্রিপুরা এবং মিজোরাম। তো এই 8টা স্টেটকে কিভাবে মনে রাখবো? পরীক্ষার সময় গুলিয়ে যেতে পারে, ভুলে যেতে পারে, কিভাবে মনে রাখবো? দেখো, একটা সংকেত MMTC RJBG, এইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা এই ট্রপিক অফ ক্যান্সার যে 8টা রাজ্যের উপর থেকে গেছে সেগুলো মনে রাখতে পারবো। দেখো, M ফর মধ্যপ্রদেশ, আবার M ফর মিজোরাম, T ফর ত্রিপুরা, C ফর ছত্তিশগড়, R ফর রাজস্থান, J ফর ঝাড়খণ্ড, B ফর বেঙ্গল এবং G ফর গুজরাট। ওকে, দেখো এখানে ওড়িশা নেই, ও নেই, তার মানে আগের উত্তরটা কি হয়েছিল? ওড়িশা। ওড়িশা রাজ্যের ওপর থেকে ট্রপিক অফ ক্যান্সার পাস হয়নি। তো এখান থেকে আমরা 8খানা রাজ্যের নামটা খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো মনে রাখতে পারবো এই সূত্রের মাধ্যমে। নেক্সট দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হুইচ রিভার অফ ইন্ডিয়া ইজ কল্ড বৃদ্ধা গঙ্গা, অর্থাৎ নিচের কোন নদীটা বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। হুইচ রিভার অফ ইন্ডিয়া ইজ কল্ড বৃদ্ধা গঙ্গা? তো প্রশ্ন নাম্বার 13 কোনটা সঠিক উত্তর হবে দেখে নাও। সঠিক উত্তর হবে অপশন বি, গোদাবরী। গোদাবরী নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়ে থাকে। দেখো, ইট ইজ ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট রিভার আফটার রিভার গঙ্গা, অর্থাৎ গঙ্গা নদীর পরেই এটা হলো ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী, অ্যান্ড ইজ ওয়ান অ্যামং দ্য পেনিনসুলার রিভার, এবং দক্ষিণ ভারতের সব থেকে দীর্ঘতম নদী। তো সেই জন্য এই গোদাবরীকে বলা হয়ে থাকে বৃদ্ধ গঙ্গা। 14 নম্বর প্রশ্ন দেখো, হুইচ ল্যাটিটিউড পাসেস থ্রু দ্য মিডিল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের মাঝখান বরাবর নিচের কোন ল্যাটিটিউড বা অক্ষরেখাটি পাস করেছে? খুবই ইজি প্রশ্ন, এটি ইজি লেভেলের প্রশ্ন। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, ট্রপিক অফ ক্যান্সার। কর্কট ক্রান্তি রেখা ভারতবর্ষের একদম মাঝ বরাবর প্রবাহিত হয়েছে। 15 নম্বর প্রশ্ন দেখো, হুইচ ফরেন কান্ট্রি ইজ ক্লোজেস্ট টু আন্দামান আইল্যান্ড? ভিভিআই প্রশ্ন, বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে এবং WBCS তার মেনের প্রশ্ন বিগত বছরে। হুইচ ফরেন কান্ট্রি, অর্থাৎ কোন বিদেশি দেশটা ক্লোজেস্ট টু আন্দামান আইল্যান্ড, আন্দামান আইল্যান্ডের সব থেকে কাছাকাছি অবস্থিত রয়েছে নিচের কোন দেশটি? প্রত্যেকে সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। পাকিস্তান তো হবেই না, পাকিস্তান তো উল্টো দিকে রয়েছে। বাদ বাকি শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মায়ানমারের মধ্য থেকে কোনটা সঠিক উত্তর হবে? তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, মায়ানমার। মায়ানমার আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সব থেকে কাছাকাছি রয়েছে। 16 নম্বর প্রশ্ন দেখো, হু হ্যাড এস্টিমেটেড ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া ফার্স্ট টাইম? আমরা ইকোনমিক্সের মধ্যে ঢুকে পড়লাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হু হ্যাড এস্টিমেটেড ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া ফার্স্ট, অর্থাৎ ভারতবর্ষে নিচের কোন জন সর্বপ্রথম জাতীয় আয় ক্যালকুলেট করেছিলেন? ভিভিআই প্রশ্ন ইকোনমিক্সের মধ্য থেকে বহুবার প্রশ্নটা এসেছে, WBCS তো বটেই এবং অন্যান্য এক্সামেও। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো 16 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে দেখো অপশন এ, দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি সর্বপ্রথম এই ইন্ডিয়ার ন্যাশনাল ইনকাম এস্টিমেট করেছিলেন। দেখো, ইট ওয়াজ ডান ইন 1876, 1876 সালে এটি করা হয়েছিল। 17 নম্বর প্রশ্ন দেখো, ইন ইন্ডিয়া, ভারতবর্ষে এগ্রিকালচার ইনকাম ইজ ক্যালকুলেটেড বাই,
অর্থাৎ কৃষিজাত আয় সেটা ক্যালকুলেট করা হয়ে থাকে নিচের কোন মেথডের উপর বেস করে? ইন ইন্ডিয়া এগ্রিকালচার ইনকাম ইজ ক্যালকুলেটেড বাই এগ্রিকালচার, অর্থাৎ কৃষিজাত আয় নিচের কোন মেথডের মাধ্যমে ক্যালকুলেট করা হয়ে থাকে? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, আউটপুট মেথড। আউটপুট মেথডের মাধ্যমে এটি করা হয়ে থাকে। দেখো দেয়ার আর 3 টাইপস অফ মেথডস টু ক্যালকুলেট ইনকাম, অর্থাৎ আমাদের যে জাতীয় ইনকাম অর্থাৎ ন্যাশনাল ইনকাম সেটা ক্যালকুলেট করার কিন্তু 3 ধরনের মেথড রয়েছে। নেক্সট প্রশ্ন নাম্বার 18, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ ইউজড ফর পিউরিফাইং ড্রিঙ্কিং ওয়াটার বিকজ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা সায়েন্সের মধ্যে ঢুকে পড়লাম, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটটাকে আমরা পানীয় জলটাকে পরিশ্রুত করার জন্য ব্যবহার করে থাকি, কারণ নিচের কোনটি করে থাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, ইট ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। এটা হলো একটা গুরুত্বপূর্ণ অক্সিডাইজিং এজেন্ট এবং অক্সিডাইজিং এজেন্টের মাধ্যমে সে কিন্তু এটাকে কি করে দেয়? পিউরিফাই করে দেয় ওয়াটারকে। 19 নম্বর প্রশ্ন, দ্য গ্যাসেস ইউজড ইন ডিফারেন্ট টাইপস অফ ওয়েল্ডিং উড ইনক্লুড, অর্থাৎ নিচের কোন দুটি গ্যাসকে আমরা ওয়েল্ডিং অর্থাৎ ঝালাইয়ের কাজে ব্যবহার করে থাকি? ভিভিআই প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, অক্সিজেন অ্যান্ড অ্যাসিটিলিন। এই দুটো যুক্ত হয়ে তৈরি করে অক্সি অ্যাসিটিলিন ফ্লেম, যার তাপমাত্রা 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এই অক্সি অ্যাসিটিলিন ফ্লেম অক্সিজেন এবং অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণে হয়ে থাকে এবং এটা কিন্তু ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়ে থাকে। 20 নম্বর প্রশ্ন দেখো, দ্য রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট মোস্ট কমনলি ডিটেক্ট ইন হিউম্যানিস। এটিও ভিভিআই প্রশ্ন, এটা কিন্তু WBCS মেনের প্রশ্ন বিগত বছরের, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। অর্থাৎ নিচের কোন তেজস্ক্রিয় মৌলটা আমাদের শরীরের মধ্যেই পাওয়া যায় এবং সাধারণভাবেই পাওয়া যায়, কমনলি ডিটেক্ট করা যায়? তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, পটাশিয়াম 40। পটাশিয়াম 40 এই আইসোটোপটা আমাদের শরীরে তেজস্ক্রিয় মৌল হিসাবে পাওয়া যায়। 21 দেখো, লিচেন্স অর লাইচেন্স আর দ্য বেস্ট ইন্ডিকেটর অফ, অর্থাৎ আমরা যদি কোনো জায়গায় লিচেন্স বা লাইচেন্স বেশি পরিমাণে দেখতে পেয়ে থাকি তাহলে আমাদের বুঝে নিতে হবে সেই জায়গায় নিচের কোন দূষণটি প্রচুর পরিমাণে হয়েছে। তো প্রশ্ন নাম্বার 21 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এয়ার পলিউশন। লিচেন যদি খুব বেশি পরিমাণে বেড়ে যায় তাহলে আমাদের বুঝতে নিতে হবে ওই স্থানে কিন্তু প্রচুর পরিমাণে বায়ু দূষণ বা এয়ার পলিউশন হয়েছে, সেই জন্য লিচেনকে বলা হয়ে থাকে বায়োলজিক্যাল ইন্ডিকেটর। ওকে, বায়োলজিক্যাল ইন্ডিকেটর। 22 দেখো, দ্য ইউরেনিয়াম ফুয়েল ইউজড ওয়ার্ল্ড ওয়াইড ইজ মেনলি ইন ফর্ম অফ, অর্থাৎ নিচের কোন ইউরেনিয়াম জ্বালানিটিকে গোটা বিশ্বব্যাপী প্রচুর পরিমাণে ব্যবহৃত করা হয় এবং প্রধানত এই জ্বালানিটিকে বেশিরভাগ ব্যবহার করা হয়ে থাকে নিচের কোন ইউরেনিয়াম ফুয়েলটাকে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, ইউরেনিয়াম অক্সাইড UO2, যার সংকেত হলো UO2, অর্থাৎ ইউরেনিয়াম অক্সাইড। ওকে, নেক্সট 23 নম্বর প্রশ্ন, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স করে বলবো 23 থেকে 25 নম্বর প্রশ্ন পর্যন্ত। দেখো, দ্য অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি হ্যাজ চুজেন দ্য ফলোয়িং ওয়ার্ড অফ দ্য ইয়ার 2021, অর্থাৎ অক্সফোর্ড ডিকশনারি নিচের কোন শব্দটাকে 2021 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসেবে বেছে নিয়েছে? 23 এর সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশন এ, ভ্যাক্স। ভ্যাক্স শব্দটিকে বেছে নিয়েছে ওয়ার্ড অফ দ্য ইয়ার 2021 হিসাবে। 24 নম্বর প্রশ্ন দেখো, দ্য ফলোয়িং অর্গানাইজেশন হ্যাজ বিন অনার্ড উইথ ইন্ডিয়ান গ্রিন এনার্জি অ্যাওয়ার্ড 2020, অর্থাৎ নিচের কোন অর্গানাইজেশন বা সংস্থাকে ইন্ডিয়ান গ্রিন এনার্জি অ্যাওয়ার্ড 2020 এই অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। ভিভিআই প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্য থেকে।
তো প্রশ্ন নাম্বার 24-এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, টিভিএস মোটর কোম্পানি। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন 25 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন গ্লোবাল ক্লাইমেট টেক ইনভেস্টমেন্ট ট্রেড? অর্থাৎ গ্লোবাল ক্লাইমেট টেক ইনভেস্টমেন্ট ট্রেডে ভারতের অবস্থান কততম স্থানে রয়েছে? কমেন্ট বক্সে কমেন্ট করো, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার চান্স রয়েছে। তো 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, 9 নম্বর পজিশনে রয়েছে ভারতের অবস্থান গ্লোবাল ক্লাইমেট টেক ইনভেস্টমেন্ট ট্রেডে। ক্লাসটা শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে ইন্ডিয়ান ইকোনমি, এনসেন্ট মেডিভেল ইন্ডিয়া, মডার্ন হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, জিওগ্রাফি প্রতিটা সাবজেক্টের ওপর ইবুক লঞ্চ করা হয়েছে, যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবিসিএস 2022 এবং 2021 এর মেনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখানে শুধুমাত্র এমসিকিউ নেই, সাথে রয়েছে প্রতিটা এমসিকিউর পিছনে এক্সপ্লেনেটরি নোট, যার মাধ্যমে শুধুমাত্র এমসিকিউ নয়, তোমাদের থিওরিটাও পড়া হয়ে যাবে। প্রতিটা ইবুকে 1500, 1000, 2000, 2000, 3000 করে কিন্তু প্রশ্ন উত্তর রয়েছে। প্রচুর প্রশ্ন, এখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। যারা 2022-কে টার্গেট করে প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু অবশ্যই এই ইবুকগুলো ডেসক্রিপশন বক্স থেকে পারচেস করে নেবে। ওকে, তো ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে তোমাদের মতামত। চ্যানেলের নতুনদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।